সর্বশেষ ফর্ম ফিল আপের সময় সবাই ফর্ম ফিল আপ করতেছি, তো আমি খুব একটা রেসপন্স করতেছি না। পরে প্রিন্সিপাল স্যার আমাকে ডেকে বললে, কি বল তুমি ফর্ম ফিল আপ করবে না? আমি বলছি, স্যার এই পর্যন্ত সব আপনারা করছেন, এইটাও আপনারা করবেন। আমি আর কোনো টাকা পয়সা দিইনি। পরে অ্যাডমিট নেওয়ার সময় কেরানি ছিল আমাদের মালিক স্যার, উনি আমাকে বললো, তুমি আমার ফাঁকি দিতে পারবে না। আমি বলতাম, স্যার আপনাকে মিষ্টি করার জন্য কয় টাকা দিব? স্যার বললো যে 300 টাকা দেবো। আমার 2 বছরের পড়াশোনায় 300 টাকা খরচ। এটা বললাম এই জন্য যে আসলে আমরা যদি একটু আন্তরিক হই, একটু চেষ্টা করি, তাহলে কিন্তু পড়াশোনায় কোনো খরচ নেই। জীবনের সব ক্ষেত্রে আপনি এই সুবিধাটা পাবেন, শুধু আপনাকে আন্তরিক হতে হবে। তো 2008 সালে আমি যখন ইন্টার পাস করি, ঢাকায় গিয়েছিলাম খুব স্বপ্ন নিয়ে যে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। ভালো বিশ্ববিদ্যালয় বলতে আপনারা বোঝেন, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়কে মিন করি। তা আমি প্রথমবার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আমি জগন্নাথে সাইকোলজি পেয়েছিলাম। তাই এটা কোনোভাবেই আমার মনোভূত বিষয় ছিল না, আমি ভর্তি হইনি। আমি গ্রামে ফিরে আসি এবং 2010 সালে এসে কোচিং দিই। 10, 11, 12 3 বছর আমি কোনো পড়াশোনা করি নাই, অর্থাৎ 9, 10, 11, 12 আমার ইন্টারের পরে 4 বছরের স্টাডি গ্যাপ। তখন 12 সালে এসে আবার মনে হইল যে জীবনে অনার্সটাই করবো না, এটা কি হয়? তখন আমি ঢাকা শহরে সবচেয়ে কম দামি প্রাইভেট বিশ্ববিদ্যালয় কী আছে সেটা খুঁজতে লাগলাম। তো খুঁজতে খুঁজতে পরে প্রাইম ইউনিভার্সিটিকে পাইলাম, যে এখানে 1 লক্ষ টাকা দিয়ে মোটামুটি 4 বছর পড়াশোনা করা যাবে। তা আমি খুব উৎসাহ বোধ করলাম যে এটা বিয়ারেবল এবং খুব সহজেই পারা যাবে। পরে আমি ভর্তি হইলাম, পড়াশোনা করলাম, আলহামদুলিল্লাহ। তো ইউনিভার্সিটিতে আমার সময় আমি টপার ছিলাম। ফাইনালি 17 সালে আমি 37তম বিসিএসে আবেদন করার সুযোগ পাই এবং পরীক্ষা দেই। তো পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রথম প্রিলিতে আসে। প্রিলিতে আসার পরে আমি আরও বেশি নিজে থেকে উৎসাহ বোধ করতে থাকি যে না, সম্ভব হয়তো বা পড়াশোনা করলে। তারপরে রিটেনেও আমার রেজাল্ট আসে। পরে তো ভাইবার গল্পটুকু আমি একটু বলতেছি এই জন্য যে আসলে আমরা কোথায় থেমে থাকতে নাই, আমাদের এগিয়ে যেতে হবে। আমার যখন বিসিএসের ভাইবা আসলো, তা আমি ভাইবা দিতে গেলাম। আমরা 14 জন প্রার্থী ছিলাম, এর মধ্যে 13 জন ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের। তা আমি যেহেতু প্রাইভেট থেকে গিয়েছি, কেউ আমার পরিচিত না, আমি চুপচাপ বসে আছি। বাকি সবাই খুব গল্প টল্প করতেছে, গুরু গম্ভীর আলাপ আলোচনা করতেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে এই বোর্ড থেকে যদি একজন বাদ হয় সেটা আমি, কারণ সবাই আমার কাছে মনে হয়েছে যে সবাই আমার চেয়ে ভালো। তারপরে ভাইবাটাকে আমি খুব ক্যাজুয়ালি নিলাম যে এখানে আমার আর এত সিরিয়াস হয়ে লাভ নাই, কারণ আমার তো এমনিতেই হবে না। সুতরাং আমি খুব স্বাভাবিকভাবে ভাইবা বোর্ডে যখন আমার ডাক আসলো আমি ঢুকলাম। তারপরে আমাকে তখন ভাইবা বোর্ডের চেয়ারম্যান ছিলেন আব্দুল জব্বার স্যার, বর্তমান বুয়েটের উপাচার্য। তো স্যার আমাকে বললো যে তুমি এইভাবে হেলে ডুলে চলতেছো, প্রশাসন চালাবা কীভাবে? তা আমি বললাম, স্যার বুদ্ধি দিয়ে চালাবো। তো স্যার হেসে দিছে। তারপরে স্যার আমাকে জিজ্ঞাসা করলো, আমি পছন্দ দিয়েছিলাম 3টা স্যার মাত্র, অ্যাডমিন, ইকোনমিক আর আমার বিষয় টেকনিক্যাল ক্যাডার। তো পরে আমাকে বললো যে পছন্দ 3টা কেন? আমি বললাম, স্যার একজন মানুষের তো 14-15টা চাকরি করা সম্ভব না, যদিও এটা সবাই চয়েস দেয়, কিন্তু আমার কাছে এটা স্যার যুক্তিযুক্ত মনে হয় না, যার কারণে আমি 3টা চয়েস দিছি। বলছি তোমার যুক্তি ঠিক আছে, তবে অনেক রিস্কও আছে। তো স্যার খুব খুশি হয়েছে আমার এই স্বভাবসুলভ উত্তর পেয়ে, আমার মনে হয়। তো এরপরে ভাইবা দিলাম, আলহামদুলিল্লাহ। আমার বিশেষ পরীক্ষা অত ভালো হয় নাই, আর যেহেতু মানে কোনো কোটাও ছিল না, খুব একটা আশাবাদী ছিলাম না। রেজাল্ট দেওয়ার পরে একেবারে নিচে থেকে নন ক্যাডার থেকে খোঁজা শুরু করছি উপরের দিকে। তো গিয়ে দেখলাম যে না, অ্যাডমিন ক্যাডারের মধ্যে রোল নং আছে। তখন 3-4 জনকে রেজিস্ট্রেশন নাম্বার পাঠাইলাম যে এটা সত্য কিনা। তো সবাই বললো যে না, ঠিকই আছে। এরপরে আমিও নিশ্চিত হইলাম যে না, আলহামদুলিল্লাহ আমার প্রশাসন ক্যাডারে হয়েছে। তা আমি ছোট্ট আমার জার্নিটুকের কথা এই জন্য বললাম যে দেখেন, আমার জীবনে 4 বছরের স্টাডি গ্যাপ ছিল, কিন্তু আমি কখনো আশাহত ছিলাম না। আর ছোটোবেলা থেকে আমি বিভিন্ন জায়গায় হেরেছিলাম, তো যার কারণে আমার মধ্যে একটা বিশ্বাস ছিল যে আমি কোথাও না কোথাও জিতব, আমি পৃথিবীতে সব জায়গায় হারবো না। তা আমি শুধু একটা কথাই শেষে বলবো, বিখ্যাত উপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ের একটা বিখ্যাত উক্তি আছে যে ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না, কারণ মানুষের যে ভিতরের শক্তি,
এটা এক প্রকার স্পিরিচুয়াল শক্তি, অর্থাৎ পৃথিবীর কোনো শক্তি দ্বারা এটাকে দমিয়ে রাখা বা ধ্বংস করা সম্ভব নয়। তো এই জন্য যারা তরুণরা এখন আমরা আছি, বিভিন্ন সময় হতাশ হয়ে যাই, আমি বলবো দয়া করে হতাশ হবেন না। পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো মনীষী, পৃথিবীর কোনো সফল ব্যক্তি